This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে আরো একবার নজর রাখা যাক সেই খবরে, যে খবর একটু আগে আপনাদেরকে জানাচ্ছিলাম যে অনুব্রত মণ্ডল তিনি তো গতকাল হাজিরা এড়িয়েছেন, আজ তাকে ফের ডাকা হয়েছে। তাহলে আজ কি হতে চলেছে সমস্তটা নিয়ে কথা বলছিলাম। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে, আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় প্রামাণিক। তন্ময়, যে বিষয়টা তোমার থেকে জানতে চাইছিলাম যে আজ কি কি সম্ভাবনা রয়েছে এবং পুলিশ কি কিছুটা হলেও ঢিমে তালে? দেখো, পুলিশ খুব জল মেপে চলছে বলা চলে, কারণ কিছুটা ঢিমেতালি বলা চলে। একদম অতি সক্রিয় বা সক্রিয় রয়েছে, কারণ সেই কারণে নোটিশ করা হচ্ছে বারবার। একেবারে আজকে সকালের যে খবর সেটা হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতাদের, জেলার যে শীর্ষ নেতারা রয়েছেন তাদের বেশ কয়েকজন আজকে আবারও একসাথে কথা বলবেন, তাদের সঙ্গে আইনজীবীরা থাকছেন। আজকে সেই কথা বলার পর তিনি হাজিরা দেবেন কি দেবেন না সেটা ঠিক হবে, কিন্তু এখনও জেলা তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে এখনও পর্যন্ত যে সিদ্ধান্ত স্থির হয়ে আছে আজকে তিনি হাজিরা দেবেন না, এবং আজকে হাজিরা না দিয়ে আগামীকাল আদালতের দ্বারস্থ হবেন, আদালত থেকে জামিন নেওয়ার চেষ্টা করবেন, নিয়ম মাফিক যেমনভাবে জামিন নেওয়া যায় সেইভাবে জামিন নেওয়ার চেষ্টা করবেন। ফলে এখন ঘড়ির কাঁটায় তুমি বুঝতেই পারছো 9:10 বাজছে, সেখানে বা 10টা বাজছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত আজকে আসবেন এই সিদ্ধান্ত এখনো নেননি। সকাল 11টা নাগাদ যে বৈঠক হবার কথা রয়েছে বা যে আলোচনা হবার কথা রয়েছে প্রত্যেকের মধ্যে, সেই আলোচনার পর তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে আজকে তারা এসডিপিও অফিসে এসে অনুব্রত মণ্ডল দেখা করবেন কিনা। অর্থাৎ বলা চলে এখনো তিনি মচকাননি, এখনো তিনি চেষ্টা করছেন পুলিশের এই সামনে বসে কথোপকথন, জেরা বা নোটিশ এড়িয়ে আদালত থেকে রায় নিয়ে পুলিশের এই জায়গা থেকে কিছুটা দূরত্ব মেনটেন করে পুলিশের জায়গা নির্দেশ অনুযায়ী হাজিরা না দেওয়া, সেই জায়গাটাই তিনি ধরে রাখতে চাইছেন। কারণ কোথাও অনুব্রত মণ্ডলের যে জেলাতে একচ্ছত্র আধিপত্য, যে মান সম্মানের জায়গা কোর্ট আনকোর্ট, সেই জায়গাটা তিনি বজায় রাখার চেষ্টা করছেন আপ্রাণ। ফলে শীর্ষ আইনজীবী যারা রয়েছেন, এখন অভিজ্ঞ আইনজীবী যারা রয়েছেন জেলাতে, তাদের সঙ্গে প্রতিমূর্তি আলোচনা চলছে। আপাতত অনেক ধন্যবাদ। দেখুন, অসুস্থতার কারণ দেখে পুলিশকে বাইপাস করে গতকাল পার্টি অফিসে গিয়েছিলেন অনুব্রত। আইসিকে কদর্য হুমকির পর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও অসুস্থতার কথা বলে যাননি বীরভূমের দাপুটের তৃণমূল নেতা। পরিবর্তে পাঠান 7 জন আইনজীবীকে। দ্বিতীয়বার নোটিশ পাঠিয়ে আজ তাকে ফের হাজিরার নির্দেশ দিয়েছে পুলিশ, কিন্তু তার মধ্যেই বিকেলে বোলপুরের বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এই প্রথম নয়, অসুস্থতার কারণ দেখিয়ে আগেও হাজিরা এড়ানোর নজির আছে অনুব্রতর। গরু পাচার, দুর্নীতি মামলায় সিবিআই 10 বার তলব করলেও 9 বারই হাজিরা এড়িয়েছিলেন বীরভূমের দাপুটের তৃণমূল নেতা। সে সময় মাত্র একবার হাজিরা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। শেষমেশ 2022-এর 11 আগস্ট বোলপুরের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। আইসিকে কদর্য ভাষায় হুমকি অনুব্রত, ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাক মুখোশ খুলতে সংসদীয় দলের সঙ্গে বিদেশ সফরের মধ্যেই দল নিয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য দিচ্ছেন অভিষেক। কেশরকাণ্ড নিয়ে ক্ষুব্ধ দলের সেকেন্ড ইন কমান্ড। সূত্রের খবর, তৃণমূল নেত্রী ও সুব্রত বক্সির সঙ্গে এ নিয়ে কথা হয়েছে তার। অনুব্রত নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে দল। সূত্রের খবর, 3রা জুন দেশে ফিরছেন অভিষেক। তৃণমূলের অন্তরে প্রশ্ন, কোর কমিটির সদস্য পদ থাকবে তো কেষ্টর? তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন অনুব্রত। আইসিকে কদর্য ভাষায় যে হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল, তার তীব্র নিন্দা করলেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে একই সঙ্গে হাজিরা এড়ানোর প্রসঙ্গে তার মন্তব্য, কত বড় অপরাধ যে ওকে গ্রেফতার করতে হবে। দল থেকে তো তাকে তো করেছে, দল থেকে তো তাকে বলেছে এটা অন্যায় করা হয়েছে, তুমি ক্ষমা চাও। তো দল তো এই কাজকে সমর্থন করে না। দল তো এরকমভাবে স্ট্রিক্ট স্টেপ নিয়েছে যেটাও ভাবা যায় না, সেটাও তো নিয়েছে। তাকে তো বলেছে ক্ষমা করতে, এরপর ক্রিমিনাল কেসে যা হবে সেটা হবে। অনুব্রত মণ্ডল প্রভাবশালী বলে কি পুলিশ তাকে গ্রেফতার করছে না? না, দল দেখুন, দল বলে দিয়েছে ইজ ইট এ কগনিজেবল অফেন্স। ও যদি গালাগাল দিয়েছে সেটা তো নিঃসন্দেহে ভালো নয়, কিন্তু গালাগাল দিলেই কি কগনিজেবল অফেন্স হয়ে যায় না নন কগনিজেবল অফেন্স হয়? ইমোশন স্যাটিসফাই করার জন্য তার ল নয়, আইন তো নয়। আইন যা পথে, আইনের পথে চলবে।
টার্গেট 26 বঙ্গে মোদীর সেনাপতি অমিত শাহ। আজ একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শাহের নেতৃত্বেই আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বড় সাংগঠনিক সভা করবে রাজ্য বিজেপি। আজ সকাল 11টা 15 মিনিটে প্রথমে রাজারহাটে সিএফএসএল এর নতুন ভবনের উদ্বোধন করবেন অমিত শাহ। দুপুর 2টা 15 মিনিটে নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। বিকেল 4টে স্বামী বিবেকানন্দের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে বৈঠক করার কথা শাহের। তারপর দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লি ফিরবেন রবিবার বিকেল 5টা 35 মিনিটের ফ্লাইটে। রাত্রি 10:30 বাজছে, বৃষ্টি পড়ছে, কিন্তু এখনো মানুষ দাঁড়িয়ে রয়েছে মাননীয় গৃহমন্ত্রীকে আহ্বান করার জন্য, অভ্যর্থনা জানাবার জন্য, সম্বর্ধনা দেওয়ার জন্য। এটা হচ্ছে আজকের বেঙ্গলের আসল চিত্র। মানুষ প্রস্তুত, মানুষ চেঞ্জ চাইছে, মানুষ পরিবর্তন চাইছে। বাংলা ওনার কাছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, বাংলাতে উনি এসেছেন এবং মানুষের উৎসাহটা দেখতে পেয়েছেন। উত্তরবঙ্গ থেকে 26-এর ভোটের সুর বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী। এবার ভোট কৌশল ঠিক করতে রাজ্যে অমিত শাহ। কিন্তু মোদী হোক কিংবা শাহ, কারো সফরেই আর ডাক পড়েনি দিলীপ ঘোষের। এবারে রাজ্য স্তরের অন্য নেতারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের শাহের সভায় থাকার ডাক পেয়েছেন, কিন্তু দিলীপ ঘোষের কাছে আমন্ত্রণ না পৌঁছানোয় শুরু হয়েছে জল্পনা। पश्चिम बंगाल को अब हिंसा की, घोटालों की राजनीति से मुक्ति चाहिए। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্য সফরে এসে সেই ভোটের সুরি বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপির ভোট কৌশল ঠিক করতে এবারে রাজ্য সফরে অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীরা খুবই উৎসাহিত। প্রধানমন্ত্রী কালকে আমাদের উৎসাহ বাড়িয়ে দিয়ে গেছেন। অমিত শাহজিও আসছেন, আমরা খুবই উৎসাহিত। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচিতে আমন্ত্রণ পাননি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সে সময় তিনি বলেছিলেন, কলকাতায় কর্মসূচি হলে থাকবেন। উত্তর বাংলার প্রোগ্রাম আছে, ওখানকার কর্মীরা জনসভা আছে, ওখানকার কর্মীরাই যাবেন। কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো। যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। আমি কোনো পদাধিকারী নেই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব। এবার অমিত শাহর কর্মসূচি কলকাতায়, অথচ এবারও আমন্ত্রিত নন দিলীপ ঘোষ। না, বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মান সম্মান আছে, তো তারা যাদের ডাকেন তারা যায়। আর আমি প্রয়োজন হলে, আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে। আমি তো সংগঠনের কাজ করে নিচে, যখন প্রয়োজন হয় তারাই ডাকেন, আর কি করতে হবে তারা বলেন, সেটা আমরা পালন করি মাত্র। একসময় কলকাতার বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে শাহর সফরে তার কাছেই থাকতেন দিলীপ ঘোষ। এখন ছবি বদলে গেছে, তিনি আর রাজ্য সভাপতি নন, বরং বিয়ে করে দলেরই অন্দরে একাংশের বিরাগ ভাজন। শাহী সফরেও দিলীপ প্রাপ্ত। দিল্লির নেতৃত্বের সভায় ডাক না পাওয়ায় তিনি কি অভিমানী? না, অভিমানের কি আছে? দেখুন, রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা। তো এটা একটা কালচার হয়ে গেছে। আপনারা ভাবেন বলতে এটাই ঠিক। আর আমাদের পার্টিতে যে ডিসিপ্লিন আছে, যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায়। কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে, সেটাকে আমরা মেনে চলি, এটাকে আমরা ডিসিপ্লিন বলি। এ রাজ্যে মোদী শাহর কর্মসূচিতেও ডাক পাচ্ছেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। রাজ্য কোর কমিটির সদস্য হয়েও দিলীপ ঘোষের আমন্ত্রণ না পাওয়া নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। রাজ্য বিজেপির নেতারা অবশ্য এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না। দিলীপ দা আমাদের পার্টির নেতা, কিন্তু উনি সর্বভারতীয় সভাপতি পদে লাস্ট ছিলেন। অতএব ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই। সর্বভারতীয় স্তরেই সমস্ত সিদ্ধান্ত হবে। দিলীপ ঘোষকে না ডাকা নিয়ে প্রশ্ন এড়াতে চাইছেন রাজ্য বিজেপির নেতারা, কিন্তু তাতে রাজনৈতিক জল্পনা পিছু ছাড়ছে না। তবে কি রাজ্যে বিজেপির সবচেয়ে সফল সভাপতি এখন নিজের দলেই কোণঠাসা? সেই প্রশ্নেই সরগরম বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।